বেবিটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমি অনেক ভয় পাই। আমার হাজবেন্ড সবসময় বলতো যে বাচ্চার কোনো কিছু হয় তাহলে কিন্তু আমি তোমাকে রাখবো না। তখন আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। বোনের যখন বেবি পেটে, আমি তখন আমার বোনকে রিকোয়েস্ট করি যে ওই বেবিটা আমাকে দিয়ে দাও। বোনের কাছ থেকে আমি বেবিটা নিয়ে নিয়েছি, নিজের বাচ্চা বলে চালানোর চেষ্টা করি। মূলত আমি সৌদিতে ছিলাম 2023 সালে। আমি সৌদিতে ঢুকি, স্টুডেন্ট বিষয়ে সৌদিতে যাই আপনার মদিনা ইউনিভার্সিটিতে। পরবর্তীতে ওখানে যাওয়ার পরে ওর সাথে আমার পরিচয় হয়। উনিও সৌদিতে থাকতেন? না, উনি কুয়েতে থাকে আর আমি সৌদিতে থাকতাম। ওনার সাথে পরিচয় কিভাবে আপনার? ওনার সাথে পরিচয় আমার ফেসবুকে, ওখান থেকে কথাবার্তা হয়। প্রেম ছিল প্রায় 8-9 মাসের মতো এরকম ছিল। তারপরে উনি আমাকে ডাইরেক্ট বিয়ের প্রপোজ দেয় যে আমি তোমাকে বিয়ে করব। পরে আমি বললাম যে এখানে তো আমি পড়ার জন্য আসছি আর আমাদের বিয়ের অনুমতি এখনো আসে নাই। এটা বলার পরে বলতেছে যে আমরা গোপনীয়ভাবে এটা বাংলাদেশ থেকে কাবিন করে নিয়ে আসি, তুমি সবার সাথে কথা বলো। এদিক দিয়ে আমার বাবার, আমরা 3টা বোন, আমার বাবা মেনে নেবে না। পরে ওনাদের বাড়ির থেকে সবাই রাজি। তো এরকম চলতে চলতে তারপর আমাদের কাবিন হলো, আপনার কোর্ট ম্যারেজ করে বাংলাদেশ থেকে কাবিন করে এপিট করে আপনার আরবি, ইংলিশ, বাংলা সমস্ত কিছু করে সৌদিতে পাঠানো হলো। আপনারা দুইজন দুই দেশে? হ্যাঁ, দুইজন দুই দেশে। আপনাদের কাবিন তৈরি হচ্ছে বাংলাদেশে থেকে। আসলে আমরা জানি না এটা আসলে সম্ভব কিনা যে পাত্র পাত্রী দুইজন দুই দেশে ভিন দেশে অবস্থান করছেন আর বাংলাদেশে কাবিনের কাগজ তৈরি হচ্ছে। তারপরে ওখান থেকে আপনার কাবিনের কাগজ পাঠানোর পরে আমি কোম্পানিতে ওটা জমা দিলাম। আমি যে হসপিটালে ছিলাম, কিং ফয়সাল হসপিটালে, ওখানে জমা দিলাম। কিং ফয়সাল হসপিটালে কি করতেন? ওখানে আমি নার্সিং এ ট্রেনিং এ ছিলাম। তারপর ওখান থেকে আপনার অক্টোবরের 9 তারিখে আমি ওখান থেকে মক্কার জন্য রওনা হই। আরও কুয়েত থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হলো। ওখানে আমরা মক্কায় 1 মাস থাকি, অক্টোবরের একদম 10 তারিখ পর্যন্ত ওখানে আমরা থাকার। আপনারা কি ইসলামী শরীয়ত মোতাবেক কি বিয়ে করেছিলেন? হ্যাঁ, ওভাবে বাংলাদেশের থেকে এই কাজী দিয়ে, ওর ভাই একটা মৌলানা, ওরে দিয়ে বিয়ে পড়াইছে। তারপরে আমার ওখানে গেছে, তারপর কাবিন করে তারপর ওখানে গেছে। যাওয়ার পরে আপনার মক্কাতে আমরা হোটেল ভাড়া করে 1 মাস ছিলাম। আপনার 1 মাস থাকার পর আমি কনসেপ্টেড হওয়ার পর আমাকে আর কোম্পানির থেকে অ্যাকসেপ্ট করে না। আমি যখন ও চলে যায়, আমি যখন চলে আসি হসপিটালে যাওয়ার পরে, তারপরে ওখানে আমাকে অ্যাকসেপ্ট যখন না করে তখন আমার বাংলাদেশে ব্যাক করতে হয়। তখন আমি বাংলাদেশে চলে আসি। সে আবার কুয়েত ব্যাক করলো? হ্যাঁ, কুয়েত ব্যাক করলো। 2024 নভেম্বরে আমি বাংলাদেশে ব্যাক করি। পরে 1 মাস পর আমি ওদের বাড়িতে যাই। পরে সবাই মেনে নিচ্ছে, আলহামদুলিল্লাহ, যাওয়া আসা হচ্ছে। কিন্তু এই বিষয় আমি তারপরও 3.5 লাখ টাকার ফার্নিচার দিছি। আমার বাবার যতটুকু আছে এখন উনি বলে যে আমি ওনাকে দিয়ে দিব এটা সেটা, এরকম ভাবে বলতেছে যে আমি যেন তাকে এটা দেই সেটা দেই। টাকা পয়সা বা টাকা পয়সা দিব। তারপরে এমনিতে উনি ঋণগ্রস্ত ছিল, কিস্তি ছিল, আমি কিস্তি সুদাই দিছি। তারপরে যে আপনার যখন যেটা লাগছে মোটামুটি উনিও দিছে আমাকে, আমিও দিছি। ওদের বাড়িতে যাওয়ার পরে 2-3 দিন থাকার পরে আমি আবার আমাদের বাড়িতে ফেরত আসি। এর মধ্যে আমার বেবি যে পেটে আসে 3 মাস, 3.5 মাসের মধ্যে আমার বেবিটা নষ্ট হয়ে যায় বাংলাদেশে আসার পরে। বাচ্চাটা যখন নষ্ট হয়ে যায়, আর নিজে করেছেন? না, ইচ্ছাকৃতভাবে না। পরে যখন বেবিটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমি অনেক ভয় পাই। আমার হাজবেন্ড সবসময় বলতো যে বাচ্চার কোনো কিছু হয় তাহলে কিন্তু আমি তোমাকে রাখবো না, এটা সেটা আমাকে সবসময় ব্ল্যাকমেলে রাখতো। এটা আমার শ্বশুর বাড়ি সবাই। তখন আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। এদিক দিয়ে আমার গার্ডিয়ান বলতে কেউ নাই, বাবা মা এরা কেউ আমার পাশে নাই। তখন আমার বোনেরও বাচ্চা পেটে। আমি কোনো মিথ্যার আশ্রয় নিচ্ছি না, কোনো কিছু না, যেটা সত্য সেটা। আমি আমার ভুল স্বীকার করতেছি। স্বীকার করার পর আমি মাপ চাচ্ছি যেন আমাকে অ্যাকসেপ্ট করে। কি ভুল স্বীকার করছেন? আমার ভুলের মধ্যে এইটাই যে আমার বোনের যখন বেবি পেটে, আমি তখন আমার বোনকে রিকোয়েস্ট করি যে ওই বেবিটা আমাকে দিয়ে দাও। পরে ওর বেবিটা আমি খুব কষ্ট করে ওর কাছ থেকে নেওয়ার পরে, ওর বেবিটা আমি নেই। বেবি জন্ম হওয়ার পর? হ্যাঁ, ওর বেবিটা আমি নেই। আমি ওদের বলি নাই যে আমার বেবিটা নষ্ট হয়ে গেছে। কোথায় থাকতেন? আপনার নিজের বাসায় না আপনার শ্বশুর বাসায়? আমার নিজের বাসায়। আমার 3 মাস যখন ছিল, তারপরে 4 মাসের পরে থেকে আর ওদের বাড়িতে আমার যাওয়া হয় নাই। তারা কখনো ভিডিও কলও দেখতে চায়নি আপনাকে? না, এরকম ভাবে কখনো বলে নাই আমাকে যে ভিডিও কলে দেখি বা এটা সেটা, এরকম কখনো বলে নাই। আপনার স্বামী আপনার সাথে ভিডিও কলে কথা বলে? হ্যাঁ, ও সবসময় ভিডিও কলে কথা বলতো, কিন্তু কখনো পেট দেখার জন্য কোনো কিছু বলতো না যে দেখি বা এটা সেটা, এটা কখনো বলতো না। খুব সতর্ক, এটা সত্যি যে আমি খুব সতর্কভাবে এমনভাবে থাকছি যেন আমার পেটটা না বুঝতে পারে, যেন আমার সংসারটা না নষ্ট হয়। এই কারণে আমি সবসময় লুকানো অবস্থায় থাকতাম। পরে যখন বোনের বেবি হওয়ার পরে বাচ্চাটা আমি বোনের বলি যে আমার কাছে থাকলেও যা, তোমার কাছে থাকলেও তাই। আমার ছোট বোন তো
পরে ওই বলে আমি বললাম যে বাচ্চাটা তুমি আমাকে দিয়ে দাও, বোনের কাছ থেকে আমি বেবিটা নিয়ে নিয়েছি, নিজের বাচ্চা বলে চালানোর চেষ্টা করি। পরে মানে আমি যখন নিজের বাচ্চা বলে চাপানোর চেষ্টা করি যে এটা আমার বাচ্চায় কিছু হয় নাই, তখন আমি ব্যর্থ হয়ে যাই, মানে সেটা আমি ধরা পড়ি। ধরা পড়া মানে বাবুটা যখন জন্ম হয় আপনার 14 তারিখে হওয়ার পরে 8 দিন পরে মানে এটা একটা রিপোর্টে আমার ভুল হয়েছিল যে আমি একটা রিপোর্ট ওর কাছে দিছিলাম, ওই রিপোর্টটার মধ্যে নিচে জালটার ওখানে যে একটা নাম থাকে, মানে যে নামটা থাকে ওই নামটা আমার জায়গায় না হয়ে ওই আমার বোনের নামটা ছিল। ওই রিপোর্টটা আবার আমি মানে খেয়াল না করে ওরে দিয়ে দিছিলাম। পর ওই রিপোর্টটা নিয়ে ওরা আর কি আমাকে অনেক কোশ্চেন করে, অনেক কথাবার্তা বলার পরে আমি স্বীকার যাই যে হ্যাঁ আমি এরকম ভুলটা করছি, বলছি যে এটা আমার বাচ্চা না, মানে আমার বোনের বাচ্চা, এটা আমি বলছি। বলার পরে মানে তারা আমার বাড়িতে আমার ভাসুর, তারপর আমার একটা যা আমার দেবর, হেরা সবাই আমার বাসায় আসলো। তখন তারা আমার নামে মানে যা খুশি আমাকে থানা পর্যন্ত টাইনে নিয়ে গেছে, গ্রামের মানুষ দেহানস্ত করাইছে শুধু বাচ্চাটার ব্যাপার নিয়ে। এখন তারা আমার মানে বোনের হাজবেন্ডকে বলতেছে আমার হাজবেন্ড, তারপরে আমার আরো 2টা বিয়ে হয়েছে, 3টা বিয়ে হয়েছে, মানে এখন যত মিথ্যা অ্যালিগেশন আছে সমস্ত কিছু দিতেছে। কিন্তু এটা সত্যি ভাই উপরে আল্লাহ, আমি শুধু একটা মিথ্যার আশ্রয় নিয়েছিলাম যেন আমার সংসারটা নষ্ট না হয়, শুধু একটা, আর আমি কোনো মিথ্যার আশ্রয় নেই নাই ভাই, ঠিক আছে। কিন্তু এখন সে আমার সাথে টোটালি যোগাযোগ বন্ধ করে দিছে, কোনো কথা বলে না আমার সাথে। এদিক দিয়ে আমার বাবা মার টেনশন, এদিক দিয়ে ও কোনো কথা বলে না। প্রায় 1 সপ্তাহের উপরে হয়ে গেছে আমার সাথে কোনো যোগাযোগ নাই, কথা হয় না। সবার পায়ে ধরে মাপ চাইছি, সারাদিন কান্না করে মাপ চাইছি। আজকে 7 দিন হয়েছে ভাই, আমি আপনাদের স্টোরিতে এসে আমি বিস্কিট খাইছি, আর এই পর্যন্ত আমি কোনো খাবারও খাইতে পারি না, আমি ঘুমাইতে পারি না। এখন আমার শুধু আপনাদের সবার কাছে এটুকুই অনুরোধ, যেন আমার লাইফে এরকম কোনো কিছু না হয়, ও যেন আমার লাইফ থেকে সরে না যায়, আমার লাইফটা বরবাদ হয়ে যাবে। আমি শুধু এইটুকুই বলে আমাকে যে শাস্তি দেখ, আমি শাস্তি মাথা পেতে নেবো ভাই, কিন্তু আমাকে যদি বলে আমি তোমাকে দেশে এসে মাইরাবো, আলহামদুলিল্লাহ আমি রাজি, কিন্তু আমি চাই না যে আমার সংসার জীবনে আমার কোনো দাগ লাগুক, আমি এটা কখনো চাই না। তার সাথে আমি 1 বছরের মতো ফোনে কথা বলছি, তার সাথে যখন ভালোবাসার সম্পর্ক ছিল আমার 9-10 মাস কথা বলার পরে আমি আমার ফ্যামিলিতে জানাইছি তাকে বিয়ে করার জন্য। আমি তাদের সরল মনে এত ভালোবাসছি, তারা যতটুকু ভালোবাসছিলাম ঠিক আছে তার চেয়েও ভয়ঙ্কর আমি তাকে ঘৃণা করি। আমার সাথে সে যেরকম করেছে, মানে কি করছে একটু সংক্ষেপে একটু যদি সবকিছু বলতেন। আমি তার কাছে বিগত নভেম্বর মাসের 10 তারিখে আমি তাকে বিয়ে করেছি মোবাইলের মাধ্যমে, বিয়ে করেছি 55,000 টাকা দিয়ে হচ্ছে জামিয়া করেছি, কাবিননামা করেছি। কাবিননামা করে আমি তার কাছে গেছি, আমি তার কাছে 1 মাস গিয়া আমি 1 মাস পরে চলে আসছি। চলে আসার পরে 25 তারিখে সে বাংলাদেশে চলে গেছে। 1 মাস 15 দিনে সে বলছে যে সে প্রেগনেন্ট, সে বলছে সে কনসেপ্ট। আচ্ছা ওকে, মানে যেভাবে বুঝেছে আমি তার ভালোবাসার দিকে তাকে আমি ওইরকম ভাবে আমি ভাই বুঝছি। আচ্ছা গেছেন এই পর্যন্ত 6 মাস 2 দিন হয়েছে। এই মাসের 14 তারিখে সে আমার সপ্তাহে দেখা পেট হুলায় দেখা, সে বাবু তার কনসেপ্ট, সে বাচ্চা পেটে, আমার সন্তান তার গর্বে, এটা খুশির বিষয়। আমি আর হিসাব করতে পারি নাই। সে বলে যে 8.5 মাস 9 মাস পড়ে গেছে, এরকম ভাবে সে আমাকে হিসাব করে বুঝাইছে 7-8 মাস। পেট দেখাইছে কিভাবে জানেন? কিভাবে? সে পেটের মধ্যে গামছা পাইন দিয়া উপরে কাপড় দিয়া সে আমার উপর দিয়ে পেট দেখাইছে। সে আমারে কখনো পেট উদাম করে সে আমারে দেখাইছে না ভাই। আমি বললে যে আমারে বলছে যে তোমার সন্তান আমার খালি অপবাদ দিছে, খালি আমার পেরার মধ্যে রাখছে যে তুমি তোমার স্ত্রী সন্তান নিয়ে মিথ্যা কথা বলো, সন্তানকে সন্তান করে মানুষ, কেমন পুরুষ স্বামী, কেমন পুরুষ, আমাদের এরকম ভাবে প্রেগনেন্টই হয় না। কিন্তু এখন সে গল্প সাজাইছে তার নাকি 3 মাসের মাথা বাবু হয়ে গেছে। সে প্রেগনেন্ট, এই নাটকটা কেন করবে বলে মনে হয় আপনার কাছে? এটা হচ্ছে যে তার ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত, সে জানে, সেটা তো আমি তার কাছে থাকি না, আমি জানি না। আমি তার প্রত্যেক মাসে ভাই ইয়া হবে, তার কলেজ আমার ভার্সিটির কথা কইয়া তার বাবা মেনে নিবে না, তার বাবা লেখাপড়া খরচ দিবেন, সে কান্নাকাটি করছে। আমি তার স্বপ্ন পূরণ করছি, তার স্বপ্ন পূর্ণ করার জন্য যা যা লাগে প্রতি মাসে 70-80 হাজার টাকা, ঠিক আছে, আমি দিচ্ছি। ঠিক আছে ভাই, সে আমার সাথে এরকম প্রতারণা করছে। কত টাকা দিয়েছেন? কত টাকা? আমি তার প্রত্যেক মাসে নিম্ন স্তরে 30,000 টাকা করে দিচ্ছি। 30,000, 50,000, 40,000, 80,000
ঠিক আছে, তারে আমি টাকা দিয়েছি 1,00,000 টাকাও আমি তারে দিচ্ছি, এমনও মাস গেছে। ওই 1.5 বছর, এই 2 বছর থেকে এই পর্যন্ত আমি তার সব মিলে ইন টোটাল 19 লক্ষ টাকা দিচ্ছি। ঠিক আছে, তারপরে হচ্ছে যে বাংলাদেশের ঘটনা, আমি এখন মূল ঘটনা ফিরে যাচ্ছি। 7 তারিখে আমি বলছি যে আমি কুরবানি ঈদে আমার কাছে টাকাটুকু নাই, আমি কুরবানি ঈদে হচ্ছে যে আমি আকিদা দিব। আপনি তো 7 দিন আগে পর্যন্ত জানতেন যে বাচ্চা আপনারই, বাচ্চা হয়েছে আপনার? জি, বাচ্চা আমার। আমি আকিদা দিচ্ছি ভাই, 7 দিনের দিনও ভাই আমার দূর পাড়া দিয়ে আকিদা দেওয়া হয়েছে। আমি বলছি কুরবানি ঈদে আকিদা দিব। সে বলতেছে যে তার বংশগত ভাবে এটা সবাই করে, তার বংশের রেওয়াজ এটা। কত টাকা দিয়ে আকিদা দিয়েছে? আকিদার সময় তো সে আমার কাছ থেকে 15,000 টাকা নিচ্ছে। সে আমার সাথে এত প্রতারণা করতে ভাই, সে একটা মানুষের সরল সোজা পেয়েছে। আচ্ছা ভাই, আমার একটা কথা, এটার জন্য আমি তো স্বীকারোক্তি সারা বিশ্বের সামনে বলতেছি, এটা আমি কি আসলে প্রেগন্যান্ট হয়েছিলেন? হ্যাঁ, অবশ্যই আমি প্রেগন্যান্ট ছিলাম, এটা সত্যি। সেটা প্রেগন্যান্ট ছিলাম, সেটা উনি সাক্ষী। 3.5 মাস পর্যন্ত আপনি প্রেগন্যান্ট ছিলাম। হ্যাঁ, আপনার কাছে কোনো হসপিটালের আপনি যে প্রেগন্যান্ট, হ্যাঁ হ্যাঁ, হসপিটাল আমি তো পরীক্ষা করছিলাম না, মানে আমরা শুধু একটা কাঠি এনে টেস্ট করছিলাম। পরে আমারে কোনো কাঠি মাটি দিতে না। আর সে এক্সরে রিপোর্ট দিছে, সেই এক্সরে রিপোর্ট হচ্ছে যে তার বোনের, ছোট বোনের, তারটি দেয় নাই, তার ছোট বোনের এক্সরে রিপোর্ট দিছে। বাচ্চার যে আল্ট্রাসাউন্ড রিপোর্ট, সেই রিপোর্টটা সে তার বোনেরটাই পাঠাই দিছে। হ্যাঁ, তার বোনেরটাই দিছে। সে আমাদের কাছে বলছে সে নাকি হাসপাতাল থেকে নাকি এটা মিস্টেক করেছে, তার বোনের নাম চলে আসছে এখানে ভুল করে। আচ্ছা, বোনের নাম চলে আসছে। যেই নারী আমার সাথে এত ছলনা করছে 2-2.5 বছর, যাকে আমি ভালোবাসলাম, এত বিশ্বাস করলাম, ঠিক আছে, সে আমার সাথে এত প্রত্যেকটা মুহূর্তে প্রতারণা করছে, তার জন্য আমি আমার বড় ভাই বোর সাথে আমি কখনো কথা বলি নাই। আমার মনে হয় ভাই অনেক কষ্ট, আমি যে এখনো বেঁচে আছি। আপনি আমাকে ধন্যবাদ দেন ভাই, ওই পরিস্থিতিতে ঠিক আছে। আমি কি তার সাথে সংসার করব? আমি তাকে ডিভোর্স দেই নাই এখনো। আমি তার ডিভোর্স দেওয়ার জন্য সমস্ত যা প্রস্তুতি নেওয়া লাগে আমি নিচ্ছি, কিন্তু আমি এখন মানসিক ভাবে হচ্ছে যে দুর্বল হয়ে পড়ছি। আমি অপরাধী, আমি অনেক বড় একটা অপরাধ করছি বাচ্চাটা নিয়ে, বাস এটা আমার অপরাধ। আপনি প্রেগন্যান্ট ছিলেন না? হ্যাঁ, আমি প্রেগন্যান্ট ছিলাম। বাচ্চাটা হওয়ার কারণটা হলো গিয়ে আমার মানে 1 মাস পরে থেকে প্রচন্ড ব্যথা করতো। এর মা জানে, সেও অবগত, তার ভাবি কেউ বলছে ভাবি আমার না পেটটা প্রচন্ড ব্যথা করে, কিন্তু আমার চাপ ধরে থাকে পেট। পরে বলতে আপনাকে তো প্রচুর টাকা দিত আপনার হাজবেন্ড, আপনার স্বামী। আচ্ছা, তো আপনার প্রচুর পেট ব্যথা করতো, এটা করতো, আপনি ডাক্তার দেখিয়েছিলেন? হ্যাঁ, আমি ডক্টর দেখাইছি। আমি ডাক্তার কি বলেছে? ডক্টর এমনি মনে কিছু বলে নাই, শুধু বলছে যে এরকমই অনেক সময় অনেক মেয়েদের হয়, তোমার হয়তো বা এরকম। 4-5 দিনের দিন যখন আমি ওয়াশরুমে যাই, তখন মানে একটা দলার মতো পড়ে, যখন পড়ে তখন আমার কাকি আছে আর একটা চাচা তো ভাবি আছে, আমি ডাক দিলাম তাদের যে ভাবি একটু আসেন তো, দেখেন তো এরকম কেন। পরে ওনারা দেখলো, দেখার পর আমার কাকি তো মুরব্বী মানুষ, উনি তো বুঝতে পারে, তোমার হয়তো বেবিটা নষ্ট হয়ে গেল মনে হয়, এই কথা যখন বললো তখন আমি প্রচন্ড ভাবে ভেঙে গেলাম। তারপরও আমি ওনাকে বলি নাই, মানে ওই সময়টা ওনার সাথে আমি কিভাবে না বলে আপনার বোনের বাচ্চাকে নিজের চালানোর চেষ্টা করি। আপনি প্রেগন্যান্ট কি আসলে হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, প্রেগন্যান্ট হয়েছিলাম ভাই, আমি তো একটা মা, আমি সত্যি প্রেগনেন্ট হয়েছিলাম। আমি ওর সংসার করার জন্যই ভাই আমি এই পর্যন্ত আমি এত কিছু কাহিনী করছি। আমি যদি সংসার না করতাম তাহলে ভাই আমি এই কাহিনীটা করতাম না। অনুরোধ করি, আমি তোমার কাছে মাপ চাই যে আমাকে তুমি গ্রহণ করো। আমি সারা জীবন প্রয়োজন পড়লে আমি তোমার বাড়িতে কাজ করে ভাত খাবো। আমার যতটুকু পারি আমি ততটুকু নিজেকে সংশোধন করে ফেলছি। আমি আল্লাহর কাছে মাপ চাই, আমি সবার কাছে মাপ চাই, আমি তোমার কাছেও মাপ চাই, আমাকে মাপ করো।